হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিয়ের আগে ইন্টিমেন্ট হওয়াটা ঠিক নয় শৌখিন। আমার খুব ভয় করছে। যদি বাবা মা এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। কাম অন আদিতা, এটা আধুনিক যুগ, অথচ এখনও তুমি সেই ব্যাকডেটেড থেকে গেলে। তাছাড়া আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিছুদিন পরেই আমরা বিয়ে করব। তাহলে তোমার সমস্যা কোথায় আদিতা? নাকি তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না? শৌখিন কথাটা বলা মাত্রই আদিতা শৌখিনের ঠোঁটের উপর একটা আঙ্গুল রেখে বলল, তোমাকে আমি যতটা ভালোবাসি ততটা ভালো আমি আমার নিজেকেও বাসিনি শৌখিন। তোমার জন্যই আমি নতুন একটা জীবন পেয়েছি, মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে শিখেছি। কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগছে না শৌখিন। কোথাও না কোথাও আমার বিবেকে বাধা দিচ্ছে। চলো না জান, আমরা আজকেই বিয়ে করে ফেলি। এরপর তোমার আমার মাঝে আর কোনো দেয়াল থাকবে না। আর ইউ ক্রেজি আদিতা? তুমি খুব ভালো করেই জানো আমার পাপা একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি তার একমাত্র ছেলের বিয়ে কখনোই যেন তেন ভাবে দিবেন না। আমাদের বিয়ে অনেক ধুমধাম করে সারা শহরের মানুষ জানবে শৌখিন মির্জার বিয়ে হচ্ছে। আমার পাপা আমাকে অনেক বেশি ভালোবেসে। আমি বিয়ের জন্য আমার পাপাকে খুব সহজেই ম্যানেজ করে নিতে পারব। কিন্তু সমস্যাটা তো তোমার হবে। তুমি না বলেছিলে তোমার বাবা একজন নামকরা বিজনেসম্যান? তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরতে একটু দেরি হবে। আদিতা আমতা আমতা করে বলল, হ্যাঁ জান, বাবা একটা কাজে আটকে পড়ে গিয়েছেন। আদিতা কথাটা বলা মাত্রই শৌখিন আদিতার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার বাবা দেশে ফেরা মাত্রই আমরা বিয়ে করে নিব। এখন আর কোনো কথা নয়। জাস্ট ফিল দিস মোমেন্ট বলে শৌখিন আদিতাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আদিতার অধরে নিজের অধর মিলিয়ে দেয়া। আদিতার ও তার ডাকে সাড়া দেয়। ধীরে ধীরে অনাবিত হয় দুটি দেহ। দুজনে মেতে উঠে এক আদিম খেলায়। বদ্ধ রুমের চার দেয়াল সাক্ষী হয় আদিতার আর্তনাদের। সাদা বিছানায় উপর দুটো নিস্তেজ অনাবিত দেহ পড়ে রয়েছে। সাদা বিছানা রক্তের লাল লাল ছোপ ফুটে উঠেছে। আদিতা বিছানা ছেড়ে উঠতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল। তৎক্ষণাৎ তার ফোন বেজে উঠল। আদিতা বেডশিট গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে ফোনের স্ক্রিনে মা নামটা জ্বলজ্বল করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আদিতা ফোন রিসিভ করবে কি না ভাবতে ভাবতে কল কেটে গেল। আদিতা এতে যেন হাফ ছেড়ে বাঁচল। আদিতা ফোন রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পুনরায় ফোন বেজে উঠল। আদিতা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে শায়লা খন্দকার বলল, তুই কেমন আছিস মা? আমি কেমন আছি সেটা তোমার না জানলেও চলবে মা। তুমি কেন ফোন দিয়েছ সেটা বলো মা। তোর কপাল খুলে গেছে রে মা। অনেক বড় পরিবার থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উৎস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার স্বয়ং নিজে তোকে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে দেখতে একদম নায়কের মতো। আমি নিজেই তার থেকে চোখ ফেরাতে পারছি না। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় মা। সবাই তোর জন্য অপেক্ষা করছে। সেরকম হলে তারা আজকেই বিয়ের দিনক্ষণ ঠিক করে যাবে। ঠিক আছে মা, আসছি আমি। অতঃপর আদি ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে থাকা শৌখিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এজন্যই ফর্সা ছেলেদের আমার পছন্দ হয় না। ফর্সা ছেলেদের চেহারার মধ্যে কেমন একটা বলদা বলদা ভাব লুকিয়ে থাকে। বলদা ছেলেটা বুঝতেও পারল না তাকে কাছে পাওয়ার প্ল্যানটা এই আদিতার করা। সে বুঝতেই পারেনি আমি কখন ছলে বলে কৌশলে তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছি। এখন তোকে আমার না হলেও চলবে বলে আদিতা শৌখিনের শরীরে একটা ইনজেকশন পুশ করে দিয়ে বলল, টাটা, খতম, গুড বাই। তোমার মাথা ঠিক আছে শায়লা? এসব তুমি কি বলছো? বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দেওয়াটা আমাদের সমাজ ভালো চোখে দেখে না। সবাই বলবে বড় মেয়ের নিশ্চয় কোনো সমস্যা আছে, তাই তার বিয়ে হচ্ছে না। অথচ আমার মেয়েটা খাঁটি সোনা। চাঁদের কলঙ্ক থাকলেও আমার মেয়ের কোনো কলঙ্ক নেই। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। দুইটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন।
সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি। তারা শুধুমাত্র আদিকে চায়, এছাড়া তারা আর কিছুই নিবে না আমাদের থেকে। তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন সুযোগ বারবার আসবে না। অনেক বড় লোক এনারা। আমাদের মেয়ে তাদের বাড়িতে রাজরানীর মতো থাকবে। এত লোভ ভালো না শায়লা। লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া। মেয়ের সুখের জন্য না হয় একটু লোভী হলাম। আদিকে ফোন দিয়েছিলাম। আদি এক্ষুনি চলে আসবে। তুমি বরং মেহমানদের কাছে যাও, দেখ তাদের কিছু লাগবে কি না। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আদ্রি কোথায়? তুমি আদ্রিকে চিনো না? বাড়িতে অপরিচিত কেউ আসলে আদ্রিকে কখনো তাদের সামনে যেতে দেখেছ? আদ্রি সবসময় নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে। আমি ও আদ্রির ব্যাপারে কিছু বলিনি তাদেরকে। একবার ভালোই ভালোই বিয়েটা মিটে যাক, তারপর আদ্রির ব্যাপারে সবাইকে জানাব। ড্রয়িং রুমে উৎসসহ উৎসের গোটা পরিবারের সদস্যরা বসে রয়েছে। এরই মধ্যে আদি সেখানে উপস্থিত হয়। তার পরনে রয়েছে স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে একটা শাড়ি। তাকে এর রূপে দেখে পরিবারের সদস্যদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। উৎস অনেক অবাক হয়ে যায়। সে ভেবেছিল তার সন্ধে কন্যা হয়তো লজ্জাবতী পাতার ন্যায় হবে, যাকে ছুঁয়ে দিতেই লজ্জায় একদম নুয়ে পড়বে। কিন্তু তার সন্ধে কন্যাকে এমন খোলামেলা পোশাকে দেখবে এমনটা আশা করেনি উৎস ভাবল সে একবার আদিতার সাথে নিজে কথা বলবে, কিন্তু কিভাবে আদিতার সাথে দেখা করার কথাটা তুলবে বুঝতে পারছিল না। তাকে হাঁসফাঁস করতে দেখে উৎসের দাদু বলল, আমাদের যা জানার জেনে নিয়েছি। আমার মনে হয় যারা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তাদের নিজেদের মধ্যে কথা বলা উচিত। দাদুভাই, তুমি বরং আদিকে নিয়ে ছাদে যাও, নিজেদের মধ্যে কথা বলে নাও। উৎস যেন এই কথাটার অপেক্ষায় ছিল। উৎস সাথে সাথেই বলল, ঠিক আছে দাদু, যাচ্ছি আমরা। ছাদের রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে আদিতা আর উৎস। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আদিতা বলল, আপনি অনেক হট অ্যান্ড কিউট দেখতে। শ্যাম বর্ণের ছেলে আমার ভাল লাগে। আপনি একদম পারফেক্ট আমার জন্য। আদিতার কথায় উৎস সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, কিছুদিন আগে যেই মেয়ের চোখে আমি লজ্জা ভয় দেখেছিলাম, মাত্র কয়েকটা দিনে সেই মেয়েটা এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? এটা কি সত্যিই আমার সন্ধে কন্যা, নাকি অন্য কেউ? চলবে ইনশাল্লাহ। মনে পড়ে তোমার সন্ধেবেলায় আপনি সিগারেট খান মিস্টার হ্যান্ডসাম? অদিতার প্রশ্নে থতমত খেয়ে গেল উৎস মনে মনে বলল, মেয়ে মানুষ গিরগিটির থেকে ও অতি দ্রুত রং বদলায়। আমার সেদিনের দেখা সন্ধে কন্যা আর এই মেয়েটার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। সন্ধে কন্যা এত দ্রুত কিভাবে নিজেকে পরিবর্তন করে নিল? উৎসের থেকে রেসপন্স না পেয়ে আদিতা আবারও বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি মিস্টার হ্যান্ডসাম। না, সিগারেট খাই না। কেন খান না? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু চুমু নয়। বিয়ের পর যদি কখনো আপনার সিগারেট খেতে মন চায়, আপনি সিগারেট না খেয়ে আমার ঠোঁটে চুমু খাবেন, তাহলে দেখবেন আপনার সিগারেটের নেশা কেটে যাবে। আদিতার এমন লাগামহীন কথায় স্থির থাকতে পারল না উৎস বলল, একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই সেদিন সন্ধে বেলায় দেখা আমার সন্ধে কন্যা? সেদিনের আপনি আর আজকের আপনির মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনি সত্যিই আমার সন্ধে কন্যা তো? উৎসের কথায় আদিতা মনে মনে বলল, ওহ, তার মানে এই ব্যাপার। এই হ্যান্ডসাম তাহলে আমাকে নয় বরং আপুকে পছন্দ করেছে। ভাবছে সেদিন সন্ধে বেলায় আমাকে দেখেছে, কিন্তু আমি যে তাকে প্রথম দেখছি এটা বলা যাবে না। তাহলে ছেলেটা বুঝে যাবে আমি তার সন্ধে কন্যা না। আমি কিছুতেই এই হট হ্যান্ডসাম বড়লোক ছেলেকে হাতছাড়া করতে পারব না বলে আদিতা উৎসের মুখে তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আপনি আমার চোখ দেখেও বুঝতে পারছেন না মিস্টার হ্যান্ডসাম আমি আপনার সন্ধে কন্যা? হয়তো আমার কথাবার্তায় আপনি অবাক হয়েছেন। যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে হবে, তার সাথে বিয়ের আগে থেকে যত ফ্রি হতে পারব, বিয়ের পরে ঠিক তত তাড়াতাড়ি সবটা মানিয়ে নিতে পারব। আমি আপনার স্ত্রী হবার আগে আপনার ভালো বন্ধু হতে চাই মিস্টার হ্যান্ডসাম। উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড? উৎস নিজের হাতটা আদিতার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি আমার সন্ধে কন্যার একজন ভালো বন্ধু হতে চাই। সেদিন উৎস আর আদিতার বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায়।
আদিতা দুজনেই রাতভর ফোন আলাপ দেখা সাক্ষাৎ করতে থাকে। আদিতা সেই সুযোগে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন উপস্থিত হয়। সজল খন্দকার তার সামর্থ্য অনুযায়ী বিয়ের আয়োজন করেছেন, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। তার এত ব্যবস্থার মধ্যে তিনি আদ্রির কথা ভুলে যাননি। তিনি আদ্রির রুমে এসে দেখে আদ্রি একটা সাদামাটা 3 পিস পরে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে। তিনি এসে আদ্রি কাঁধে হাত দিতেই আদ্রি চমকে উঠে বলল, কে? আমি মা গু। সজল খন্দকারের কথা শুনে আদ্রি পেছনে ফিরে বলল, ওই দিকে সব ঠিকঠাক আছে তো বাবা? হ্যাঁ মা, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। জামাই বাবাজি গতরাতে আমাদের বাড়িতে এসেছিল। আমার হাতে 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছিল। আমি রাখিনি। আমি নিজে যতটুকু পেরেছি করেছি। তবে তোর জন্য আমার খারাপ লাগছে রে মা। বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছি। মানুষ তোকে অনেক কথা শোনাবে রে মা গি। এসব নিয়ে তুমি ভেবো না বাবা। আমি চাই আমার আদি ভালো থাকুক। আদি সবসময় আফসোস করত সে কেন বড়লোকের ঘরে জন্ম নিল না, কেন এমন একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে হলো তাকে। এবারে আদির সেই চাওয়াটা পূরণ হবে বাবা। আমার আদি সুখী হলে তাতেই আমার সুখ। তুমি যাও বাবা। তুই আমার মেয়ে, এটা ভাবতেই গর্বে আমার বুকটা ভরে উঠে। আমার মেয়ে একটা রত্ন, এমন রত্ন যে পাবে তার জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আমি দোয়া করি মা তুই জীবনে অনেক অনেক সুখী হ। কোনো দুঃখ যেন তোকে স্পর্শ করতে না পারে। আদির বিয়েটা ভালোই ভালোই মিটে যাক। এরপর একটা ভালো রাজপুত্রের হাতে আমি আমার রত্ন তুলে দিব। আদ্রি সজল খন্দকারের কথায় তাকে জড়িয়ে ধরে বলল, আমি চলে গেলে তোমাদের কে দেখবে বলো তো? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই বাবা গু। মেয়েরা চাইলেও সারা জীবন বাবার বাড়িতে থাকতে পারে না রে মা। একদিন না একদিন বাবা মায়ের সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হয় গে। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে বর এসেছে চিৎকার শুনতে পায়। আদ্রি তৎক্ষণাৎ সজল খন্দকারের বুক থেকে মাথা তুলে বলল, তুমি যাও বাবা, বরপক্ষ চলে এসেছে গি। নিজের খেয়াল রাখিস মা বলে সজল খন্দকার আদ্রির রুম থেকে বেরিয়ে আসার আগেই শায়লা খন্দকার হন্তদন্ত হয়ে ছুটে এলো। তাকে দেখতে কেমন বিধ্বস্ত লাগছে। ললাটে বিন্দু বিন্দু ঘাম সৃষ্টি হয়েছে। তার এমন অস্থিরতা দেখে সজল খন্দকার এগিয়ে এসে বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন শায়লা? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। সর্বনাশ হয়ে গেছে। এত ভনিতা না করে বলবে তো কি হয়েছে গি? আদি সেই সকালে পার্লারে গিয়েছে, অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু আসছে না দেখে আমি আদির রুমে গিয়েছিলাম। আদি আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে গিয়েছে। কথাটা শোনা।